অরিন ঋতুজার সঙ্গে খারাপ ব্যবহার করলে অরিনকে জোরসে থাপ্পড় মারে পৃথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজের জলে ব্যাকটেরিয়া পাওয়া গেলে তখন কলেজ কর্তৃপক্ষের সামনে এসে অভিযোগ জানায় অভিভাবকরা। সবাই মিলে হই হুল্লোড় করতে থাকলে তখনই বিহান গিয়ে সবাইকে আটকানোর চেষ্টা করে। এরপরে দেখা যায় এক পর্যায়ে গিয়ে বিহানকে ধাক্কা মারে সবাই। তখনই বিহান গিয়ে একটি দেওয়ালে লেগে বিহানের মাথাটা ফেটে যায়। এটা দেখে কম্পাস অনেক রেগে যায়। কম্পাস এসে বলতে থাকে, আপনারা কি মানুষ নাকি অমানুষ বলুন তো? আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একজন লোক আপনাদের সান্ত্বনা দেবার চেষ্টা করছে, আপনারা কি করলেন? তাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তার মাথাটা এভাবে এভাবে ফেটে দিলেন। দেখুন লোকটার মাথা থেকে কতটা রক্ত পড়ছে, আপনারা কি মানুষ বলুন তো? তখন দেখা যায় অভিভাবকরা বলতে থাকে, ওনার মাথা ফেটে রক্ত পড়ছে, কিন্তু আমাদের মেয়েরা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবে আমাদের তারপরেও কেন ওনারা জানালো না যে আপনাদের মেয়েরা অনেকটাই অসুস্থ? তবে তো আমরা ছুটে আসতাম, তাই না? আর এখনো তো ওদের হসপিটালেও অ্যাডমিট করা হয়নি, আর ডক্টরও আনা হয়নি। আর যে জলটা খেয়ে এমন হয়েছে, সেই জলটার কি কোনো ব্যবস্থা হয়েছে? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ জলের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা চিন্তা করবেন না। তখন এ কথা শুনে পাশে থাকা একজন লোক বলে ওঠে, এখানে তো কোনো মেকানিকই আসেনি, তবে জলের ব্যবস্থা কি করে হলো? আমাদের বোকা বানাচ্ছেন? তখনই কম্পাস বলতে থাকে, না আমি বোকা বানাচ্ছি না, আপনাদের বোকা বানানো আমার কোনো উদ্দেশ্য নয়। আসলে আসলে আমি নিজেই সবটা সামলে নিয়েছি, আমি নিজেই সবটা সামলাতে পারি বিধায় আমি নিজেই সামলে নিয়েছি। তখন সবাই বলতে থাকে, বুঝতে পারলাম যে তুমি জলের ব্যাপারটা সামলে নিয়েছো, কিন্তু কিন্তু আমাদের মেয়েরা এখন কেমন আছে? ওদেরকে কি হসপিটালে নেওয়া হয়েছে নাকি নাকি ভেতরে ডক্টর ডাকা হয়েছে? আমাদের কেন কেন তাদের কোনো খবর দেওয়া হচ্ছে না? তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনাদের মেয়েরা একদম সুস্থ হয়ে যাবে। আমরা ভেতরে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি, ডক্টর এনেছি, ওদেরকে হসপিটালে না নিয়ে এখানেই আমরা ট্রিটমেন্ট করছি, আপনারা একদম ভাববেন না। তখনই অভিভাবকরা বলতে থাকে, আমরা কিন্তু আমাদের মেয়েদের হারাতে চাই না। এ কথাটা মাথায় রাখবেন, যদি কোনো গন্ডগোল হয় আমরা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে ছেড়ে কথা বলবো না। আমরা কিন্তু বিহান চৌধুরী, ঋতুজা চৌধুরী সবাইকে একদম টেনে হিঁচড়ে পথে নামাবো। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের মেয়েরা আপনাদের কাছে অবশ্যই ফিরবে। আমি আপনাদের কথা দিচ্ছি। আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করছি যে আপনাদের মেয়েরা আপনাদের কাছে হাসি মুখে ফিরে যাবে। কখনো কখনো এটা নিয়ে চিন্তা করবেন না। কম্পাস ভৌমিক যখন কথা দেয়, সেই কথাটা কম্পাস ভৌমিক অবশ্যই রাখার চেষ্টা করে, আপনারা একদম ভাববেন না। এরপরে দেখা যায় এ কথা শুনে তখনই কম্পাসের কথা শুনে অভিভাবকরা বলতে থাকে, আমরা কি আমাদের মেয়েদের সঙ্গে একটু দেখা করতে পারি? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ কেন নয়, আপনারা আপনারা অবশ্যই দেখা করতে পারেন। আপনাদের মেয়ে, আপনারা কেন দেখা করবেন না? অবশ্যই অবশ্যই দেখা করবেন আপনারা। এরপরে দেখা যায় সবাই মিলে ভেতরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে থাকে। এদিকে দেখা যায় অরিন বাড়ি ফিরে মোহিনীর ঘরে যায়। এরপরে মোহিনীর সঙ্গে কথা বলে ডিসকাস করে নিচে চলে আসে। এরপরে দেখা যায় নিচে এসে কিঞ্জলকে বলতে থাকে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন কিঞ্জল বলতে থাকে, হ্যাঁ বল, কি বলবি? তখনই অরিন বলতে থাকে, আমি আমি কলেজে গিয়েছিলাম আমি, কিন্তু আমাকে ছোটদা ভাই আর জেম্মা যেভাবে অপমান করলো, এটা আমি মেনে নিতে পারছি না বাবা। তখন এই কথা শুনে কিঞ্জল বলতে থাকে, আমি শুনেছি যে কি হয়েছে, তুই কেন কেন ওখানে গিয়েছিলি? সত্যি করে বল, তুই ওখানে কেন গিয়েছিলি? আর তুই নাকি বৌদির সঙ্গে অসভ্যতম করেছিস, বৌদিকে বলেছিস যে বৌদি শুধু চায় যে বিহান আর রুদ্রকে সবকিছু লিখে দিতে, ওদের হাতে সমস্ত দায়িত্ব দিতে, তোদের কিচ্ছু দেবে না। তুই এসব বলেছিস বৌদিকে কলেজের সবার সামনে? ছি অরিন, তোকে দেখে আমার সত্যি ঘৃণা হচ্ছে। পৃথা, দেখো তোমার ছেলের মুখের ভাষা জানো তুমি? বৌদিকে কিভাবে সবার সামনে অপদস্থ করেছে। তখন এ কথা শুনে পৃথা অনেক রেগে যায়। এরপরে অরিন বলতে থাকে, আমি ভুল কি বলেছি? আমি আমি ওখানে বোর্ড মিটিং এ জয়েন করতে চেয়েছি আমাকে, তবে ওনারা কেন বারণ করলো? আমাকে বলেছে হুটহাট করে এভাবে বোর্ড মিটিং এ জয়েন করা যায় না। আমি নাকি অযোগ্য? আমি অযোগ্য? তখন এ কথা শুনে পৃথা বলতে থাকে, হ্যাঁ তুই অযোগ্য, তুই এখনো যোগ্য হয়ে উঠতে পারিসনি। তুই যদি যোগ্য হয়ে উঠতে পারতিস, তবে এত ছোট বয়সে একটা মায়ের বয়সী মেয়েকে বিয়ে করে এনে বাড়িতে তুলতে পারতি না। তুই এখন হয়তোবা ওই মহিলার কথা মতোই এসব কাজ করছিস, তাই না? মহিলা যেটা বলছে সেটাই করছিস, সেটাই করার চেষ্টা করছিস। বল, সেটাই করছিস তুই? তখন অরিন বলতে থাকে, আমি বড় হয়েছি মা,
তুমি বুঝতে পারছো না যে আমি বড় হয়েছি, আমি কেন কেন মোহিনীর কথাই চলবো, মোহিনীর কথা মতো এসব কাজ করব বলতে পারো? তখন এই কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, হ্যাঁ তুই মোহিনীর কথা মতো এই কাজগুলো করেছিস, আমি আমি খুব ভালো করে জানি মোহিনী তোকে তোকে বলেছে যে এসব কিছু করতে, তার কারণে তুই এসব কিছু করতে করতে সাহস পেয়েছিস, তাই তো? তুই তা এর আগে তো কখনো কখনো কলেজ জয়েন করতে চাসনি, তুই তো আগে কাজ দেখে অনেক ভয় পেতি, তবে এখন এখন কেন কেন কলেজের বিজনেসে জয়েন করতে চাইছিস? তোর উদ্দেশ্যটা কি? আর ওই মেয়ের উদ্দেশ্যটাই কি? ওই রাক্ষসীটা কোথায়? ওই সাপিনীকে ডাক। তখন এই কথা শুনে দেখা যায় তা সেখানে এসে দাঁড়ায় মোহিনী। মোহিনী বলতে থাকে, মা আমাকে ডাকছিলেন? তখন এই কথা শুনে পৃথা বলতে থাকে, এই তোমাকে আমি বলেছি না তুমি আমাকে মা বলে ডাকবে না? আর তুমি তুমি আড়াল থেকে সবটা শুনছিলে তাই না? যদি নাই শুনতে, তবে আমি তোমার নাম নিতে না নিতে তুমি এখানে কি করে এলে? তখন এই কথা শুনে মোহিনী বলতে থাকে, না আসলে আমি আসছিলাম তো তখনই শুনলাম আপনি আমাকে কিছু বাজে ভাষায় বকাবকি করছেন, তাই বললাম আপনি কি আমাকে ডাকছিলেন? তখন এই কথা শুনে পৃথা বলতে থাকে, দেখেছো মেয়ের বলি কি, মুখের বলি দেখেছো তুমি? তখন এই কথা শুনে দেখা যায় কিঞ্জল বলতে থাকে, হ্যাঁ দেখেছি, এরকম মেয়েরা এরকমই হয় পৃথা, এসব কিছু ভেবো না। এরপরে দেখা যায় অরিন অরিন কিঞ্জলের সঙ্গে রাগারাগি করলে কিঞ্জলকে বলতে থাকে, আমাকে তুমি আর যে জেঠুমনি মিলে কিছু টাকা দেবে, সেই টাকা দিয়ে আমি নিজের একটা বিজনেস শুরু করব। এ কথা শুনে দেখা যায় পৃথা এসে অরিনকে থাপ্পড় মারে, এটা দেখে অবাক হয়ে যায় মোহিনী। মোহিনী বলতে থাকে, মা আপনি কেন ওকে মারছেন? ও তো ভুল বলেনি, ও তো ভুল বলেনি, ওকে যেহেতু আপনাদের পারিবারিক বিজনেসে জয়েন করতে দেবেন না, তবে ওর তো কিছু করতে হবে, ও এখন বিয়ে করেছে, ওর এখন সংসার হয়েছে, ওকে তো কিছু একটা করতে হবে তাই না? ও তো আর এভাবে বসে বসে খেতে পারে না, পকেট মানি দিয়ে কি আর সংসার চলে বলুন? এ কথা শুনে অবাক হয়ে যায় পৃথা। পৃথা বলতে থাকে, অরেন এই মেয়েটাকে কথা বলতে বারণ কর, এখানে তুই আর আমরা মা ছেলে কথা বলছি, এর মাঝখানে এই মেয়েটা কেন কথা বলছে? তখন অরিন বলে ওঠে, কেন মা, ও তো আমার ওয়াইফ, ওর আমার আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ তো ও করতেই পারে, ও তো অবশ্যই কথা বলতে পারে, ও তো আমাদের পরিবারেরই একজন তাই না? এ কথা শুনে আরো রেগে যায় পৃথা। পৃথা বলতে থাকে, সত্যি অরিন, তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি, তুই যে এত তাড়াতাড়ি এতটা এতটা নিচে নেমে যাবে কখনো ভাবতে পারিনি। এদিকে দেখা যায় ঋতুজা বোর্ড মিটিং এ অরিনকে আনার প্রস্তাব রাখে। তখনই দেখা যায় বোর্ড মিটিং থেকে বলে দেওয়া হয় যে তাদেরকে 72 ঘন্টা সময় দিতে, 72 ঘন্টার মধ্যে ওনারা সবকিছু খতিয়ে দেখবে, যাচাই বাছাই করবে, যদি যদি টিকে যায় তবে অরিন বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করতে পারবে, তাছাড়া নয়। এরপরে দেখা যায় তখন সবাই মিলে বলতে থাকে, ওই ছেলেটা তো আপনাদের বাড়ির একদম ছোট ছেলে, বয়সও তো বেশি নয়, ওকে কেন কেন বিজনেসে ঢোকাতে চাইছেন? এখন তো ওর পড়াশোনার বয়স। তখনই এ কথা শুনে ঋতুজা বিভ্রান্ত হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, আসলে আসলে ওর ইচ্ছে, ও ছোট থেকে আমাদের পারিবারিক বিজনেসে জয়েন করবে, তাই জাস্ট এইটুকুই, এর বাইরে আর কিছুই নয়। এরপরে দেখা যায় সবাই মিলে কথা বলে মিটিং শেষ করে ঋতুজা বেরিয়ে আসে। এরপরে ঋতুজা বেরিয়ে এসে জানতে পায় যে নিচে অনেক ঝামেলা হয়েছে, কলেজের সামনে অনেক ঝামেলা হয়েছে, বিহানের মাথা মাথা ফেটে গেছে। এরপরে ঋতুজা দৌড়ে কম্পাসের ক্লাসরুমে চলে যায়, সেখানে গিয়ে দেখতে পায় বিহানকে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে কম্পাস। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস কি হলো, এটা কি করে হলো? তখনই কম্পাস সবকিছু বললে ঋতুজা বলতে থাকে, সত্যি মা, তুই যদি আজকে না থাকতে তবে যে আজকে কত বড় বিপদ হয়ে যেত তোকে বলে বোঝাতে পারবো না। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, মা তুমি শুধু ওকে ক্রেডিট দিচ্ছ, আমার যে মাথা ফেটে গেল এতে কিছু নয়। তখনই ঋতুজা বলতে থাকে, তোমার মাথাটা কি করে ফাটলো বিহান? এভাবে এভাবে অসতর্ক হয়ে নিজের ক্ষতি করাটা একদম ঠিক নয়। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, না মা, উনি অসতর্ক হননি, আসলে আসলে অনেকগুলো লোক এসেছিলেন কলেজে ঢুকে যাওয়ার জন্য, তখন উনি আটকাতে যাওয়ায় ওনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, ওনার মাথায় একটু আঘাত পেয়েছে। এরপরে দেখা যায় ঋতুজা ও কম্পাস দুজনে মিলে বিহানের মাথাটা ব্যান্ডেজ করে দেয়। এরপরে বাড়ি ফিরে এলে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, অরিন বাড়ি ফিরেছে পৃথা? তখনই পৃথা বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, ওই ছেলে বাড়ি ফিরেছে, কিন্তু ওই ছেলেকে আমি বাড়ি ফিরাতে চাই না, ওই ছেলেকে তুমি বের করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কিচ্ছু মনে করব না, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তোমার তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, আমি আর ওই ছেলের মুখ দেখতে চাই না। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস, এসবের মানে কি, কি হয়েছে? তখন দেখা যায় পৃথা চুপ করে থাকলে মেঘমালা ও রশ্মিকা বলতে থাকে, জানো মা,
দাদা ভাই কি বলছে, কি বলছে, বলছে যে তুমি জেঠুমনি আর বাবা মিলে যদি ওকে কিছু টাকা দিয়ে একটা বিজনেস দাঁড় করিয়ে দাও তবে ও সেই বিজনেসটা সামলাবে। তোমরা যেহেতু ওকে ওকে কলেজের বিজনেসে জয়েন করতে দাওনি তাই চাইছে এটা। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে অরিন এত দূর এগিয়ে গেছে, ও আমাকে কলেজে সবার সামনে অপমান করে তারপরে ওর শান্তি হয়নি তাই না? আমার মনে হচ্ছে ওর কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার। ওই মেয়েটা ওকে এসব করাচ্ছে। এরপরে দেখা যায় এই কথা শুনে তখনই দেখা যায় পৃথা বলতে থাকে একদম ঠিক বলেছো দিদি ভাই, তুমি একদম ঠিক বলেছো। ওই মেয়ের কারণেই আমার ছেলে এসব করছে। আমি কি বুঝি না ওই মেয়েটা সত্যি এ বাড়িতে এসেছে আমাদের ধ্বংস করতে। কম্পাসকে আমি বারবার বলেছিলাম কম্পাস এই মেয়েটাকে বরণ করে ঘরে তুলো না, কিন্তু কম্পাস শুনলো না। তখনই কম্পাস বলতে থাকে মা তুমি তো বুঝতে পারছো যে কম্পাস না জেনে বুঝে কিছু করে না, কোনো অবশ্যই উদ্দেশ্য আছে কিংবা কারণ আছে, তার কারণে কম্পাস এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শুনে পৃথা বলতে থাকে হ্যাঁ রে মা, আমিও জানি তুই কিছু একটা ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছিস। তখনই কম্পাস বলতে থাকে আমরা যদি অরিনকে মোহিনীকে বরণ করে ঘরে না তুলতাম, অরিন হয়তো বা রাগের মাথায় মোহিনীকে নিয়ে অন্য জায়গায় চলে যেত। সেখানে গিয়ে যদি অরিনের কোনো ক্ষতি করতো ওই মহিলা, তখন কি তুমি নিজেকে ক্ষমা করতে পারতে কাকিমণি? বলো। আমাদের অরিনটা তো অনেক ছোট, তো এখনো কিছু বোঝে না তাই না? ওকে যেভাবে বোঝানো হয় ও তো সেভাবেই বোঝে। তাই তো আমি ভেবেছিলাম যদি ওকে আমরা এভাবে ছেড়ে দিই, ও যদি কোনো অঘটন করে ফেলে তখন তখন কি হবে? তখন আমরা নিজেকে আর চাইলেও ক্ষমা করতে পারবো না। তাই ভেবেছিলাম যে ওদের আমি চোখের সামনে রাখবো, দেখবো ওরা কি কি করে। ওদের চোখের সামনে রেখে ওদের মতি গতি আমাদের ট্রেস করতে হবে। এ কথা শুনে তখন পৃথা বলতে থাকে একদম ঠিক বলেছো কম্পাস, আমি এমন করে ভেবে দেখিনি। আমি যদি এমন করে ভেবে দেখতাম তবে হয়তোবা আমিও তোমার ব্যাপারটা বুঝতে পারতাম। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে এবার আমাদের একটাই লক্ষ্য, আমাদের অরিনকে ঠিকঠাক ভাবে বোঝাতে হবে যে দেখো অরিন, এভাবে জীবনটা চলে না। তুমি তুমি যেটা করছো সেটা ভুল। তুমি নিজেকে একদম একদম ঠিক রাস্তায় নিয়ে এসো, তবে তুমি বুঝতে পারবে যে তুমি যে কাজটা করছো সে কাজটা পুরোটাই একদম ভুল। তুমি যে মহিলাকে ভালোবাসার কথা বলছো সেটা ভালোবাসা নয়। এই মহিলা তোমাকে তোমাকে এমন ভাবে অপমান করছে, তুমি বুঝতে পারছো না। মহিলা তোমাকে তোমাকে ভুল বোঝাচ্ছে, কিন্তু সেটাকে তুমি সত্যি বলে মেনে নিচ্ছ। প্লিজ অরিন, এভাবে মেনে নিও না। এরপরে পৃথা বলতে থাকে কিন্তু অরিন বুঝতে পারবে তো? আমার মনে হয় ওই মেয়েটা কিছু একটা করেছে, আমার ছেলেটাকে জাদু করেছে। এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে কাকিমণি এসব এ যুগে জাদু বলে কিছু হয় না, তুমি ভুল ভাবছো। এসব কখনো সম্ভব না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে ছোট তুই এসব বিশ্বাস করিস নাকি? তুই এখনো ওইসব বিশ্বাস করিস? তখন কম্পাস বলতে থাকে কাকিমণি এসব সত্যি, এসব জাদুটোনা বলে কিচ্ছু হয় না, তুমি ভুল ভাবছো। তখনই পৃথা মনে মনে বলতে থাকে কিন্তু আমি যে বাবার থেকে একটা মাদুলি নিয়ে এলাম, সেই মাদুলিটা যে যে অরিনের পকেটে রেখে দিলাম, বললো যে একদিনের মধ্যে কাজ হবে, কই এখনো তো কিছু হচ্ছে না। তবে কি কম্পাসের কথাই ঠিক? এসব বলে কিছু হয় না। আমার থেকে বাবা মিথ্যা বলে এভাবে টাকা টাকা হাতিয়ে নিল। এরপরে দেখা যায় রশ্মিকা বলতে থাকে ওই ছোট বৌদি কিছু একটা ভাবো না। এভাবে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। সবটা সময় বাড়িতে অশান্তি লেগেই আছে। ছোটরা কি করে একটু খেলবে, কি করে একটু শান্তিতে থাকবে বলতে পারো? এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে আমি সবটা দেখছি রশ্মিকা। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি অবশ্যই চেষ্টা করব যে এই মহিলাকে এ বাড়ি থেকে তাড়ানোর। এই মহিলা যেন কোনোভাবে এই বাড়িতে না থাকতে পারে সেটা দেখার চেষ্টা করব আমি, একদম ভাববে না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই রশ্মিকা বলতে থাকে একদম ঠিক বলেছো। এরপরে মাহি বলতে থাকে জেম্মা সত্যি আমারও এসব মোটেও পছন্দ হচ্ছে না। এই মহিলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আবার তেল গরম করছে, কত কি করছে আমার মায়ের মন জোগাড় করার জন্য। আমার মনে হচ্ছে এই মহিলা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তোমরা কিছু একটা করো, এই মহিলাটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। অরিনকে বোঝাতে হবে যে তুই যেটা করছিস সেটা ভুল। এরপরে দেখা যায় বিহানের মাথা ফাটা দেখে সবাই অস্থির হয়ে যায়। তখনই কিঞ্জল বলতে থাকে কি ব্যাপার বিহান, মাথায় আঘাত পেলে কি করে, কি হয়েছে? তখনই বিহান বলতে থাকে আসলে কলেজে একটা ঝামেলার কারণে অভিভাবকরা অনেকেই জড়ো হয়েছিল সেখানে। এরপরে আমাকে ধাক্কা মারায় আমি একটা ওয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা খাই। সেখানে ধাক্কা খাওয়ার ফলে আমার কপালটা একটু কেটে যায়। এরপরে কিছু রক্ত পড়ে কম্পাস আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে, কিছু হয়নি, তোমরা একদম চিন্তা করবে না।
এরপর দেখা যায় কিঞ্জল গিয়ে বিহানকে ধরে ধরে সোফায় বসায় আর বলতে থাকে, একদম একদম এখানে বস, কিচ্ছু হয়নি মানে, কতটা ব্লাড পড়েছে তুই জানিস, তো কতটা বুঝতে পারছিস, দেখতে পাচ্ছিস এখনো এখনো ব্যান্ডেজের উপর দিয়ে ব্লাড ভেসে বেড়াচ্ছে। এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, সত্যি কাকুমণি অনেকটাই কেটেছে, অনেকটাই লেগেছে, অনেকগুলো রক্ত পড়েছে, পরে আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে দিয়েছি, এরপরে মনে হয় রক্ত পড়াটা বন্ধ হয়েছে, বাট এখনো এখনো কেমন যেন ব্যান্ডেজের ওপরে মনে হচ্ছে যে রক্ত দিয়ে মেখে আছে, কিন্তু কিন্তু এটা এটা এটার জন্য আমরা তো নিজেরাই দায়ী।